হ্যাঁ, আমাদের সবকিছু এখানেই লিখতে হবে। বাট তুমি যখন একটু বড় হয়ে যাবা তখন জানতে পারবা যে ডেটাবেস বলে একটা জিনিস আছে, ওখানেও অ্যাকচুয়ালি লিখা যায়, ওখান থেকে আমরা এখানে নিয়ে আসতে পারি। ভাই এখানে লিখলে অনেক বড় হয়ে যাবে না ব্যাপারটা? হ্যাঁ, এখানে লিখলে অনেক বড় হয়ে যাবে, এজন্য তোমাকে কখনো এখানে অ্যাকচুয়ালি পরীক্ষায় এত বড় লিখতে বলবে না। পরীক্ষায় ইউজুয়ালি তোমাকে কখনো এত বড় লিখতে বলবে না আর হ্যাঁ কি। হ্যাঁ, কিছু বলবা? ভাই, কি আমাদের কি এরকম প্যারাগ্রাফ লিখতে হবে পরীক্ষায়? না না না, পরীক্ষায় তোমাদেরকে এরকম প্যারাগ্রাফ মোটেও লিখতে হবে না, আমি জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি যে জিনিসগুলো কিভাবে কাজ করে। আচ্ছা। ওকে, সো আমি ধরো একটা প্যারাগ্রাফ লিখলাম, এটা একটা খুবই ছোট প্যারাগ্রাফ, তবে একটা লাইনের প্যারাগ্রাফ আর কি, কাইন্ড অফ, বা 2 লাইনের। তো এখন কথা হচ্ছে যে প্যারাগ্রাফ লিখার জন্য কিন্তু অ্যাকচুয়ালি আমাদের একটা ট্যাগ আছে, সেই ট্যাগের নাম হচ্ছে পি। সো পি দিয়ে একটা প্যারাগ্রাফ শুরু হয়, স্ল্যাশ পি দিয়ে একটা প্যারাগ্রাফ শেষ হয়। সো তুমি যদি পি এবং স্ল্যাশ পি দাও তাহলে অটোমেটিক্যালি সেটা একটা প্যারাগ্রাফের মতো হয়ে যাবে, অর্থাৎ লাইন স্পেসিং, তারপরে লাইন শুরু হওয়া শেষ হওয়া, ওগুলা প্যারাগ্রাফের মতো হয়ে যাবে। ওকে, সো তুমি এই পি স্ল্যাশ পি দিলা, তুমি যদি পি স্ল্যাশ পি না দিতা তাহলে কি হইতো এবং দেওয়ার কারণে কি হয়েছে সেটা আমি তোমাদেরকে এক্সপ্লেইন করব। সো ধরো একটা প্যারাগ্রাফ লিখলাম, আমি আরেকটা প্যারাগ্রাফ লিখতেছি ধরো ফুড অ্যাডাল্টারেশনের ব্যাপারে, এই যে এই জায়গাটা ধরো আমি লিখতে চাচ্ছি এখন, ঠিক আছে? সো এখন আমি আরেকটা পি দিব, এতে যেটা হবে এটা একটা নতুন প্যারায় আসবে, এটা একটা নতুন প্যারায় আসবে। বিশাল একটা লেখা, স্টিল অনেক কিছু বাকি। আচ্ছা যাই হোক, তো ধরো অনেক কিছু এখানে লেখা আছে, ওকে, খুব বেশি আর বাকি নেই। ওকে, সো বিশাল একটা লেখা, ঠিক আছে? এখন আমি যদি এখানে স্ল্যাশ পি দেই তাহলে দেখো কি হবে, আমি কিন্তু কোনো নতুন লাইন ক্রিয়েট করি নাই, আমি জাস্ট পি স্ল্যাশ পি তে লিখলাম, এই দেখো মাঝখান দিয়ে কিন্তু একটা গ্যাপ চলে আসলো, দুইটা প্যারাগ্রাফের মাঝখানে ইউজুয়ালি যেরকম গ্যাপ থাকা উচিত ওরকম গ্যাপ। সো যখনই তুমি একটা প্যারাগ্রাফ লিখবা তখনই পি দিয়ে শুরু করবা, স্ল্যাশ পি দিয়ে শেষ করবা। এবং একটা প্যারাগ্রাফকেও কিন্তু চাইলে সেন্টার লেফট রাইট এরকম অ্যালাইন করা পসিবল, সো প্যারাগ্রাফের ক্ষেত্রেও সেন্টার অ্যালাইনমেন্ট পসিবল। ওকে, সো আশা করি সবাই প্যারাগ্রাফের ব্যাপারটা বুঝতে পারছো যে পি দিয়ে প্যারাগ্রাফ শুরু হয়, স্ল্যাশ পি দিয়ে প্যারাগ্রাফ শেষ হয়। আমি এটা মুছে ফেলি, এত বড় লেখা আমাদের খুব একটা প্রয়োজন নেই, এটা জাস্ট আমাদের জিনিসপাতিকে কমপ্লিকেট করার কিছুই না। ওকে, সো প্যারাগ্রাফ গেল। তো এখন আমরা আসি হচ্ছে রিয়েল আমাদের টেক্সট ম্যানিপুলেশনে। প্রথমেই লেখাকে তুমি যদি বোল্ড করতে চাও, ঠিক আছে, কোন লেখাকে তুমি যদি বোল্ড করতে চাও, তো লেখা বোল্ড করার জন্য আমাদের ট্যাগ হচ্ছে বি, বি দিয়ে লেখা বোল্ড হয়। তো ধরো আমি বি দিয়ে লিখলাম দিস ইজ বোল্ড স্ল্যাশ বি, বি এবং স্ল্যাশ বি এর ভেতর যতটুকু লেখা থাকবে সেটুকু বোল্ড হবে। আসো দেখি বোল্ড হয় কিনা, দিস ইজ বোল্ড, বি না দিলে কি হইতো সেটা চেক করি। দেখো এটা হচ্ছে বি সহ, এটা হচ্ছে বি ছাড়া, সো ডিফারেন্সটা কিন্তু গ্লেয়ারিংলি অবভিয়াস। ওকে, এবার আমি ফুড অ্যাডাল্টারেশন বাদ দিই, এটা তো অনেক হইল। ওকে, এবার লেখা ভাই বোল্ড, ইটালিক করতে চাও না? হ্যাঁ অবশ্যই ইটালিক আমরা করতে ভাইয়া পারবো। বোল্ড কিভাবে করবো এটা একটু আরেকবার দেখায়। অবশ্যই বি দিয়ে শুরু করবা, তারপর যে লেখাটা বোল্ড করতে চাও, ধরো দিস ইজ বোল্ড, তুমি এই লেখাটা বোল্ড করতে চাও, ব্লড না বোল্ড। এবার স্ল্যাশ বি দিয়ে শেষ করবা, তুমি এরপর থেকে আর লেখা বোল্ড হবে না, সো বি এবং স্ল্যাশ বি এর ভেতর তুমি যতটুকু রাখবা পুরোটা বোল্ড হবে। ওকে ভাইয়া। ওকে, সো এখন আমি যদি এটা সেভ করি, দেখো আবারও বোল্ড লেখা চলে আসলো, এই যে দিস ইজ বোল্ড। আমি লেখার সাইজটাকে একটু বড় করি, আমার মনে হয় ফন্ট সাইজ আমি +2 দিয়ে দিই। হ্যাঁ, এবার একটু বড় হয়েছে, ঠিক আছে।
এবং লেখাটাকে একটু সেন্টারে নিয়ে আসি। মনে রাখবা যে কোনো লেখা সেন্টারে আনার জন্য জাস্ট কি করবা, একটা পি ট্যাগের ভেতর রাখবা জিনিসটাকে। লেখা সেন্টারে আনার জন্য একটা প্যারাগ্রাফ ট্যাগের ভেতর লেখাটাকে রাখবা এবং সেই পিটাকে অ্যালাইন ইকুয়ালস সেন্টার দিয়ে দিবা। এই যে লেখাটা সেন্টারে চলে আসলো। সো পি অ্যালাইন ইকুয়ালস সেন্টার। ওকে, ভাই ইটালিক। হ্যাঁ ইটালিক জাস্ট বি এর জায়গায় আই, আর কিচ্ছু না। আই দিয়ে ইটালিক হয়। ভাই বোল্ড ইটালিক দুইটাই। অবশ্যই করতে পারবো। এই দেখো দিস ইজ ইটালিক, এবার তো লেখাটা তো বোল্ড। হ্যাঁ, তাহলে আমি বোল্ড এন্ড ইটালিক যদি দুইটাই করতে চাই তাহলে আমি জাস্ট একটার পর আরেকটা দিয়ে দিব। প্রথমে ধরো বোল্ড করতে চাই, তাহলে বি বি তারপরে ইটালিক আই, এবার শেষ করব স্ল্যাশ আই স্ল্যাশ বি। ইউজুয়ালি ভালো প্র্যাকটিস হচ্ছে যেটা সবার শেষে শুরু করছিলাম সেটা সবার আগে শেষ করা। বাট আমি যদি আগে স্ল্যাশ বি দেই পরে স্ল্যাশ আই দেই তাহলেও অ্যাকচুয়ালি কোনো সমস্যা হবে না। HTML অনেক ফ্লেক্সিবল একটা ল্যাঙ্গুয়েজ। ওকে, সো দেখো এখন আমি বোল্ড ইটালিক যদি দুটোই করি কি হয়। দিস ইজ বোল্ড এন্ড ইটালিক। দেখো একটু বাঁকা লেখা বাট গাঢ় লেখা। বোল্ড এবং ইটালিক আমি দুইটাই করতে পারবো। আরো কিছু ম্যানিপুলেশন দেখাই। ধরো তুমি একটা লেখাকে আন্ডারলাইন করতে চাচ্ছ। ধরো আন্ডারলাইন যদি তুমি করতে চাও কোনো লেখাকে, তাহলে তুমি যেই ট্যাগটা ইউজ করবে সেটার নাম হচ্ছে ইউ। ইউ দিয়ে আন্ডারলাইন। তাহলে দেখো যদি ইউ দেই, এই দেখো লেখার নিচে একটা দাগ চলে আসলো। ওকে, এখন তুমি যদি কোনো লেখাকে কেটে দিতে চাও তাহলে তুমি যেই ট্যাগটা ইউজ করবে সেটার নাম হচ্ছে এস। এস ফর স্ট্রাইক। জাস্ট লেখাটা কেটে যাবে। এখন এটার আরেকটা অল্টারনেটিভ মাইক্রোসফট ওয়ার্ডের মতো কাজ অনেকটা। মানে অনেকটা কাছাকাছি, বাট ভাইয়া আরেকবার একটু বলেন। আচ্ছা ঠিক আছে বলতেছি। হ্যাঁ মাইক্রোসফট ওয়ার্ডের কাছাকাছি, বাট ব্যাপারটা হচ্ছে যে মাইক্রোসফট ওয়ার্ডে তো তুমি ক্লিক করে করে করো, এখানে কোড লিখে লিখে করতে হবে। সো আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে তুমি যদি কোনো লেখাকে কেটে দিতে চাও, কেটে দেওয়ার জন্য তুমি ব্যবহার করবে হচ্ছে এস নামের একটা ট্যাগ। দেখো এস দিয়ে শুরু স্ল্যাশ এস দিয়ে শেষ। এই লেখার ভিতর তুমি যাই রাখবা কেন, যাই রাখবা না কেন সেটা কেটে যাবে জাস্ট। সো আমি যদি এটাকে এইভাবে লিখে এখন রান করি, এই দেখো আমার লেখাটা জাস্ট কেটে গেল, মাঝখান দিয়ে একটা কাটা দাগ চলে আসলো। তো কোয়েশ্চেন হচ্ছে যে এটা হেল্পফুল কেন? আমার যদি কোনো কিছু ভুল হয় আমি তো জাস্ট মুছে দিব। উত্তর হচ্ছে অনেক ক্ষেত্রে তুমি যখন শিক্ষামূলক কিছু বানাতে যাও তখন দেখবা কি যে তোমার বোঝানোর জন্য এইসব টেকনিক দরকার পড়বে যে না এটা এরকম হবে না, এটা এরকম হবে। তুমি মাঝে মাঝে এটা কেটে দিয়ে সবার সামনে যে এটা হবে না তারপর এটা হবে এরকম যখন লিখো, এটা যদি তুমি এক ওয়েব পেজে এরকম একটা ফিল আনতে চাও তখন তোমার এই ট্যাগটার প্রয়োজন পড়বে। এখন এই ট্যাগটা কিন্তু দুই ভাবে আনা যায়। সো একটা হচ্ছে এস এবং আরেকটা হচ্ছে পুরো স্ট্রাইক তুমি লিখে দিলা। এস এর ফুল ফর্ম কিন্তু স্ট্রাইক এই ক্ষেত্রে STRIK। তুমি যদি পুরো স্ট্রাইক লিখে দাও তাও কিন্তু লেখাটা কেটে যাবে। দেখো আমি পুরো স্ট্রাইক লিখলাম, হ্যাঁ তাও লেখাটা কাটা। সো তুমি এস ইউজ করতে পারো, স্ট্রাইকও ইউজ করতে পারো, এই দুইটা ট্যাগ সেম কাজ করে। সবাই কি বুঝতে পারছি স্ট্রাইক পর্যন্ত? জি ভাই। ভেরি গুড, সামনে আগাই আমরা। এবার স্ট্রাইকের পর আন্ডারলাইন তো দেখে ফেলছি, এবার আমরা ভাইয়া এটার মতো অন্য সবগুলোই যদি আমরা ট্যাগের মধ্যে পুরোটা লিখি যেমন বোল্ড বা ইটালিক তাহলেও তো সেম কাজই হবে। আই ডোন্ট থিংক সো। আমি ট্রাই করে দেখি, এটা আমি অ্যাকচুয়ালি কখনো ট্রাই করি নাই। আমার মনে হয় না হবে, না হবে না। শুধুমাত্র এইটার জন্যই কাজ হয়, অন্য কোনোটার জন্য আসলে পুরোটা লিখলে কাজ হবে না। অন্য সবগুলোর জন্য জিনিসটা ফিক্সড আর কি, যে তোমায় বোল্ড করতে হলে বি লিখতে হবে। শুধুমাত্র এই স্ট্রাইকের জন্য এস এবং স্ট্রাইক দুইটাই কাজ করে। ওকে, সামনে আগাই আমরা। এখন আমাদের মাঝে মাঝে লেখাকে উপরে বা নিচে লিখতে হয়। যেমন ধরো আমি যদি একটা বীজগাণিতিক সমীকরণ লিখি, a + b হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a² + 2ab + b², এরকম ধরো আমি লিখতে চাচ্ছি।
তো কথা হচ্ছে যে এই যে স্কোয়ারগুলো কিন্তু আমার উপরে লিখতে হবে, মানে 2টা উপরে চলে যাবে। তো কোন লেখাকে উপরে পাঠানোর জন্য আমার ট্যাগ হচ্ছে সুপারস্ক্রিপ্ট বা এসইউপি। আমি একটি এক্সাম্পল দেখাই। ধরো a প্লাস বি, এবার এখানে আমি 2টা লিখবো উপরে, এই হোল স্কোয়ারের যে 2টা সেটা চলে যাবে উপরে। একটা 2কে আমি উপরে কিভাবে পাঠাবো? এসইউপি ট্যাগ দিয়ে। সো এসইউপি এবং স্ল্যাশ এসইউপির ভিতরে তুমি যেটা লিখবা সেটা উপরে চলে যাবে, স্ল্যাশ এসইউপির ভিতর যেটা লিখবা সেটা উপরে চলে যাবে। সো আমি একটু এক্সাম্পল আকারে দেখাই যে এটা কি হলো। এই দেখো, এটা হয়ে গেল a প্লাস বি হোল স্কোয়ার। আমি 2টাকে, ভাইয়া হ্যাঁ হ্যাঁ উপরে বলো, চলে যাবে মানে কি পাওয়ার হয়ে যাবে, মানে পাওয়ার এইটা হয়ে যাবে, মিন পাওয়ার করতেছে? হয়ে যাবে, এক্স্যাক্টলি। সো a আর ভাই প্লাস, যদি নিচে নিতে চাই? হ্যাঁ সেটাও বলবো আমি, সেটার ক্ষেত্রে আমি নেক্সট এক্সাম্পলটা দেখাবো। ওটার জন্য আমরা ইউজ করি সাবস্ক্রিপ্ট। সো ধরো এটা ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, সেটা তো আমরা জানি, রাইট? সো a, ভাইয়া এটা কাটিয়েন না ভাইয়া, একটু জাস্ট লিখতেছি। ওকে ওকে ওকে, লিখো, সমস্যা নেই। a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। সো স্কোয়ারটা মানে 2 পাওয়ার আকারে দেওয়ার জন্য আমি কি করলাম? আমি 2টাকে এসইউপি এবং স্ল্যাশ এসইউপি এর ভেতর লিখলাম। আমি কোডটা তোমাদের জন্য চ্যাটে দিয়ে দিচ্ছি। চ্যাট থেকে ইজিলি কপি করে নিতে পারবা। ওকে, সো আমরা মোটামুটি এই পর্যন্ত করলাম। এবার আমরা একটু রান করে দেখি যে আমাদের কাজটা ঠিকঠাক হলো কিনা। এই দেখো a প্লাস বি হোল স্কোয়ার, জাস্ট সব 2 গুলোকে আমরা উপরে পাঠালাম, যে 2 গুলো দরকার আর কি। এই 2টাকে উপরে পাঠিয়ে নেই কেন? কারণ এটা আমাদের দরকার নাই, এটা তো পাওয়ার না, এটা তো হচ্ছে সহগ, তাই এটা এখানেই আছে। অলরাইট, গেল। লেখা কি শেষ? আমি কি সামনে আগাবো? আমাদের শেষ হলো বইলো, তারপর হচ্ছে আমি নেক্সটটা দেখাবো আর কি। আচ্ছা, যদি শেষ না হয় আমি চ্যাটে দিয়ে দিছি, ওখান থেকে মোস্ট প্রবাবলি দেখে নিতে পারবে। আমি একটু সামনে আগে, আমাদের একটু তাড়াতাড়ি করতে হবে, তো 11টা 7 বেজে যাচ্ছে, তোমাদের ঘুম চলে আসবে একটু পরে। এখন যেটা বলতেছিলাম, সুপারস্ক্রিপ্ট কি করে? এটা উপরে পাঠায়। এখন ধরো আমার কোনো কিছু নিচে লিখতে হবে, নিচে লেখার জন্য আমার ট্যাগ হচ্ছে সাবস্ক্রিপ্ট বা এসইউবি। এখন ধরো আমি সালফিউরিক অ্যাসিডের সংকেত লিখতে যাচ্ছি, H2, এবার 2টা তো নিচে যাবে। সো H2, এবার এই 2টাকে নিচে নেওয়ার জন্য কি করতে হবে? সাবস্ক্রিপ্ট এসইউবি এবং স্ল্যাশ এসইউবি এর ভিতরে আমি 2 দিব। এস ও 4টাও নিচে যাবে, সো সাবস্ক্রিপ্ট 4 স্ল্যাশ সাবস্ক্রিপ্ট। আসো দেখি H2SO4 লেখাটা ঠিক হলো কিনা। এই দেখো, H2টা নিচে, 4 নিচে। সো এভাবে আমরা লেখাকে নিচে নিতে পারি। ওকে, সো বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, স্ট্রাইক, আমি কি কিছু মিস করলাম? মনে হয় না টেক্সটের কোনো কিছু আমি মিস করছি। ওকে, সো এখন ফন্ট যে ট্যাগটা ইউজ করছিলাম আমরা, আমি হচ্ছে কিছু র্যান্ডম লেখা লিখি। ওকে, সো ফন্ট যে ট্যাগটা ছিল সেটাতে যে শুধুমাত্র তুমি সাইজ দিতে পারো তাও না, তুমি ফন্টের নামও ঠিক করে দিতে পারো। যেমন ধরো ফন্টের নামটা যেই ট্যাগটা দিয়ে, সরি, যে ট্যাগটা, যে অ্যাট্রিবিউটটা দিয়ে চেঞ্জ করে, সেটার নাম হচ্ছে ফেস। ফেস সমান, এখন ফন্টের নাম তোমরা কই পাবা? যারা মাইক্রোসফট অফিস ইউজ করো তারা দেখবা মাইক্রোসফট অফিসের উপরে ফন্ট সিলেক্ট করা যায়। এখানে আমাদের জাস্ট ফন্টটা লিখে দিতে হবে। সো আমি একটা ফন্টের নাম লিখে দিই এরিয়াল। এরিয়াল একটা খুব ফেমাস ফন্ট। তো আমি যদি এটা লিখি, দেখো এটা কিন্তু একটু অন্যরকম লেখা। আমি আরেকটা ফন্ট দেখাই, তাহলে তোমরা পার্থক্যটা বুঝতে পারবে। আরেকটা খুব ফেমাস ফন্ট হচ্ছে টাইমস নিউ রোমান।
ফন্টের আরেকটা খুব এই ফন্টটা যদি আমি এখন বাংলা দেখাই, লিখতে পারবো ভাইয়া? হ্যাঁ তোমরা এটাতে বাংলাও লিখতে পারবা। আমি বাংলা লিখে দেখাই, বাট তখন আর তুমি টাইমস নিউ রোমান ফন্টটা ইউজ করতে পারবে না, তখন তোমার বাংলা ফন্ট ইউজ করতে হবে। সেক্ষেত্রে না বললে মানে ফন্ট না বলাই ভালো, কারণ বাংলা ফন্টে আবার কি না কি ঝামেলা হয়ে যায়। সো দেখো আমরা বাংলা লিখি। আচ্ছা ধরো আমি এটা লিখলাম, এখন দেখো এখানে আসে কিনা, এই যে চলে আসছে। এটার কি হচ্ছে যে তুমি যখন সেভ করবা, দেখো যখন তুমি সেভ অ্যাজ দিবা অবশ্যই এখানে UTF-8 সিলেক্ট করে দিতে হবে। UTF-8 সিলেক্ট করে তারপরে যদি তুমি সেভ দাও তাহলে বাংলা ইউজ করতে পারবো আমরা। সবাই কি বুঝতে ইউটিএফ এর পারছি? সিগনিফিকেন্সটা কি? এটা হচ্ছে ইউনিক। ভাইয়া হ্যাঁ হ্যাঁ বলো। ফন্ট লেখার ইয়াটা যে বললেন শুধু ফন্টের পরে ফেস লিখে হ্যাঁ ফেস লিখে equal দিয়ে তারপরে কোটেশনের মধ্যে লিখো। ইয়াপ এক্স্যাক্টলি, ফেস লিখে তারপর ডাবল কোটেশনের মধ্যে তোমার যে নাম ইচ্ছা। আর আরেকটা জিনিস, অ্যাট্রিবিউটের ব্যাপারে সিরিয়াল মেইনটেইন করার কোনো ব্যাপার নাই। তোমরা যেটা ইচ্ছা আগে দিতে পারো, যেটা ইচ্ছা পরে দিতে পারো, এটা পুরোপুরি তোমাদের ইচ্ছা। ওকে সো আচ্ছা তো ইউটিএফ এর ফুল ফর্ম জানতে চাচ্ছিল। আচ্ছা আমি লিখে দিই ইউটিএফ এর ফুল ফর্মটা। ধরো মানে ইউটিএফ ওটা এর, ইউজ করে কেন, ওটা সিগনিফিকেন্সটা কি আর? আচ্ছা বলতেছি, ফুল ফর্মটা দেখলে আরো ভালোভাবে বুঝতে পারবা। হ্যাঁ সো ইউটিএফ এর ফুল ফর্ম হচ্ছে ইউনিকোড ট্রান্সফরমেশন ফরম্যাট। ঠিক আছে, এখন আমরা শুধুমাত্র ভাইয়া হ্যাঁ হ্যাঁ বলো। ফন্টের ক্ষেত্রে কি সবসময় মানে সাইজ না লিখে কি আমরা ফন্টের নামটা দিতে পারবো না? অবশ্যই পারবো, Direct? তুমি মানে যে ফন্ট কোনো, লিখে ফেস। হ্যাঁ কোনো সমস্যা নাই, তুমি সাইজ ছাড়া ফন্ট দিতে পারবা, ফন্ট ছাড়া সাইজ দিতে পারবা, এটাতে কোনো লিমিটেশন নাই আর কি। ওকে ভাইয়া। ওকে তাহলে আর একটা ছোট্ট ব্যাপার, যখনই তোমরা কোনো কিছুতে কনফিউজড হবা, কোনো টেনশন না করে জাস্ট ওটা লিখে দেখবা কি হয়। ঠিক আছে, ধরো তুমি কোনো কিছু একটাতে কনফিউজ, এটা দিলে কি হবে, আমিও অনেক ক্ষেত্রে কনফিউজড হয়ে যাই, আমিও কিন্তু আনসারটা জানি না, তখন আমি কি করি, আমি জাস্ট একটা ওয়েব পেজ বানায় ট্রাই করি যে এটা অ্যাকচুয়ালি কাজ করে কিনা, কাজ করলে হ্যাঁ কাজ করে, কাজ না করলে না এটা কাজ করবে না, এইটুক বুঝতে পারবা। অবশ্যই আমাকে জিজ্ঞেস করবা, বাট ধরো সবসময় তো আমাকে নাও পেতে পারো, তো তখন যদি কখনো কিউরিওসিটি থাকে যে আচ্ছা এই ওয়েব পেজটাতে যদি আমি এইটা করতাম তাহলে কি হতো, জাস্ট একবার খুব ছোট্ট করে লিখে দেখে ফেলবা, তাহলেই হয়ে যাবে। এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে কোনো এরর কখনো থ্রো করে না, জাস্ট যে কাজটা করার যতটুকু করতে পারে করে দেয়। এটা হচ্ছে HTML এর মজা, এখানে কোনো এই ভুল আছে ওই ভুল আছে এটা দেখা যায় না। আবার একটা সমস্যাও, কারণ এক্স্যাক্টলি কোথায় ভুল সেটা তুমি বুঝতে পারবে না। যাই হোক আমরা যেটা বলতে যাচ্ছিলাম, ইউনিকোড ট্রান্সফরমেশন ফরম্যাট। ঠিক আছে, সো ইউনিকোড ট্রান্সফরমেশন ফরম্যাট 8। ওকে সো ইউনিকোড ট্রান্সফরমেশন ফরম্যাট 8 যেটা আছে সেটা হচ্ছে যে 8 বিট ASCII ক্যারেক্টারকে ইউনিকোডে কনভার্ট করে। এটা যেটা করে 8 বিট ASCII থেকে ইউনিকোডে কনভার্ট করে। এখন কথা হচ্ছে যে ASCII-তে কিন্তু আমরা শুধুমাত্র ইংলিশ ল্যাঙ্গুয়েজের যে লেটার গুলো আছে সেগুলো কনভার্ট করতে পারি, মানে সেগুলো ইউজ করতে পারি। বাট দুনিয়ার অন্যান্য সব ল্যাঙ্গুয়েজ যদি আমাদের ইউজ করতে হয় সেক্ষেত্রে কিন্তু আমরা ইউনিকোড ইউজ করি। তাই আমরা যখন কোনো একটা ওয়েব পেজে অন্য কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করতে যাই তখন আমাদের একটা ট্রান্সফরমেশন ফরম্যাট ইউজ করতে হয় পুরোটাকে ইউনিকোডে কনভার্ট করার জন্য। তখন আর আমরা ASCII ইউজ করতে পারি না, কারণ একাধিক ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ASCII ইউজ করা যায় না, শুধু ইংলিশ থাকলে আমরা ASCII ইউজ করতে পারি। একাধিক ল্যাঙ্গুয়েজের জন্য ইউজ করতে হয় ইউনিকোড। ইউনিকোড একটা 16 বিটের কোড, আশা করি এটা তোমাদের মনে আছে। এই জন্য আমাদের যেটা দরকার হয় সেটা হচ্ছে ASCII থেকে ইউনিকোডে কনভার্ট করার একটা ফরম্যাট। UTF-8 মানে এটা 8 বিটের ASCII কে ইউনিকোডে কনভার্ট করে। এবং আমরা যে ইউনিকোড এই ASCII কোডটা ইউজ করি সেটা কিন্তু 8 বিটের, তোমাদের মনে আছে কিনা, আগে 7 বিটের ASCII ইউজ করা হইতো, এইজন্য তখন UTF-7 ছিল। এখন UTF-8 ইউজ করা হয় কারণ 8 বিটের ASCII থেকে এটা ইউনিকোডে কনভার্ট করে, এইজন্য আমরা UTF-8 ইউজ করি। সবাই কি ক্লিয়ার যে কেন আমরা UTF-8 ইউজ করি? জি হ্যাঁ।
ওকে, তাহলে আমরা বাংলাও ব্যবহার করতে পারতেছি, আমরা প্যারাগ্রাফ শিখলাম, আমরা ব্যাকগ্রাউন্ড কালারের ব্যাপারে শিখলাম, আমরা ফন্টের ব্যাপারে শিখলাম এবং আমরা লেখাকে হালকা পাতলা ফরম্যাটিং শিখলাম। আমি একটু দেখে নেই যে আমি টেক্সট ফরম্যাটিং এর কোনো কিছু মিস করে গেলাম কিনা। সো দেখি তো, প্যারাগ্রাফ হেডিং এইচ, ঠিক আছে, এটা আমাদের করা হয়েছে। নিউ লাইন যে ব্রেক দিয়ে দেওয়া হয় এটাও আমরা বলছি, প্যারাগ্রাফের কথা বলছি, বলা হয়েছে। টেক্সট ফরম্যাটিং এ এখান থেকে আমরা শুরু, আন্ডারলাইন, বোল্ড, ইটালিক, সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট, ঠিক আছে। আহা হা হা, এই দুইটা জিনিস, একটা হচ্ছে এমফাসাইজিং এবং আরেকটা হচ্ছে স্ট্রং, ঠিক আছে, এই দুইটা একটু দেখাই। তো একটা লেখাকে এমফাসাইজ করার জন্য কি করা হয়? সো আমরা যেটা করতে চাই, লেখাকে এমফাসাইজ করতে চাই, এটা ইএম দিয়ে। সো আমি এখন এমফাসাইজ যে ওয়ার্ডটা আছে সেটাকে এমফাসাইজ করব। এখন এমফাসাইজ করলে কি হবে সেটা তোমরাই দেখতে পারবা। স্ল্যাশ ইএম, ইএম দিয়ে লেখাকে এমফাসাইজ করে। তো আমি একটু রিলোড করি, দেখো পুরোটা টেক্সট নরমাল, বাট এই টেক্সটটা দেখবে একটু ইটালিক টাইপের। এমফাসাইজড কাইন্ডা লাইক ইটালিক, কিন্তু নরমাল টেক্সট থেকে একটু ডিফারেন্ট, যাতে তোমার চোখে পড়ে এরকম। সো লেখা এমফাসাইজ করার মানে কি, একটু বাঁকা করে কাইন্ড অফ ইটালিকের মতো। তবে ইটালিক আর এটার মধ্যেও কিন্তু আবার পার্থক্য আছে, কিন্তু পুরোপুরি আবার ইটালিকের মতো না, এটা একটু অন্যরকম। এমফাসাইজ এই জন্য করা হয় যেন লেখাটা চোখে পড়ে। আরেকটা হচ্ছে স্ট্রং, লেখাকে স্ট্রং করে কিভাবে? স্ট্রং ট্যাগ দিয়ে। এখন তুমি কোয়েশ্চেন করবে যে স্ট্রং কি? ওকে, স্ট্রং হচ্ছে বেসিক্যালি বোল্ড, আর কিছুই না। এখন স্ট্রং আর বোল্ড দুইটা কেন আছে এইচটিএমএল এ আমি জানি না, এটা কেউই জানে না। স্ট্রং এবং বোল্ড দুইটাই আছে, এন্ড আমরা দুইটা যে কোনো একটা ইউজ করতে পারি। তুমি বোল্ড করতে পারো স্ট্রং দিয়ে, স্ট্রং করতে পারো বোল্ড দিয়ে, ভাইয়া তোমার ইচ্ছা। এমফাসাইজ করতে শুধু ইএম দিব ট্যাগের মধ্যে? শুধু এম দিব, আর কিছুই দিব না। ওকে, সো আমাদের টেক্সট ফরম্যাটিং পুরোপুরি শেষ, আমাদের টেক্সট ফরম্যাটিং এর আর কোনো কিছু বাকি নেই। আমরা পরের দিন লিস্ট, হাইপারলিংক, টেবিল এবং ইমেজ এই চারটা দেখে ফেলবো, তাহলেই মোটামুটি আমাদের এইচটিএমএল 90% কমপ্লিট। তাহলে আজকে এই পর্যন্তই থাক, তোমাদের শুক্রবারে তাহলে আর পরীক্ষা হচ্ছে না, আমরা শনিবারে তাহলে এটা কন্টিনিউ করব, ঠিক আছে? কারো কোনো কোয়েশ্চেন আছে? ভাইয়া গ্রুপে একটু মেসেজ দিয়ে দিন যে এক্সামটা হবে না। ওকে, ঠিক আছে, দিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ, কেউ কিছু স্ট্রং এর ব্যাপারে বলতেছিলা? হ্যাঁ ভাইয়া, এটা আরেকবার একটু বলবেন? হ্যাঁ অবশ্যই। একটা লেখাকে স্ট্রং করার মানে হচ্ছে, তোমার কি বোল্ড মনে আছে? বোল্ড? জি ভাইয়া। হ্যাঁ, বেসিক্যালি বোল্ড করা, আর কিছুই না। স্ট্রং করা আর বোল্ড করা একই জিনিস, গাঢ় হবে। বুঝতে পারছো? ভাইয়া তাহলে ট্যাগের মধ্যে কি শুধু স্ট্রংই লিখবো? শুধু স্ট্রং লিখবো, আর কিছুই লিখবো না। স্ট্রং এবং শেষ হবে স্ল্যাশ স্ট্রং দিয়ে। ওকে, তাহলে এই পর্যন্তই থাক তাহলে আজকে। আল্লাহ হাফেজ সবাইকে।